আর সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে যে কোশ্চেনটা দেওয়া হবে সেই কোশ্চেনের উপরে কিভাবে অ্যান্সারগুলো লিখতে হবে সেগুলো তোমাদেরকে একদম ব্রিফলি আমরা বলে দিব যে অ্যান্সারগুলো এভাবে তোমরা লিখবা। তো এটা কিন্তু তোমাদেরকে পার্সোনালি যখন কলেজ ডেট দিবে সেই ডেটে এসে তোমাদেরকে জমা দিতে হবে। তো সেটা করে তোমরা সবাই কিন্তু কপিটা সবসময় সংরক্ষণ করে রাখবা। যখন কলেজে আসবা তখন সেটা যদি ক্লাস কোর্স টিচার থাকে তাহলে কোর্স টিচারের কাছে জমা দিবা, আর যদি কোর্স টিচার না থাকে সেক্ষেত্রে ডিপার্টমেন্টের হেডের কাছে তোমরা জমা দিয়ে দিবা। ঠিক আছে? আমি তোমাদেরকে আগে একটু প্রাথমিকভাবে ধারণাটা দিয়ে রাখলাম। আর ওইটা আমরা সেন্ট্রালি ডিপার্টমেন্ট ওয়াইজ ডিসিশন হবে যে কোশ্চেনটা কিভাবে করা হবে। মানে এটা মনে রাখবো যে বোর্ড স্ট্যান্ডার্ডের কোশ্চেনটাই করা হবে, বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী কোশ্চেনটা আমরা সেভাবে প্রিপেয়ার করব। ঠিক আছে? প্রাথমিকভাবে একটু ধারণাটা দিয়ে রাখলাম। আর সেটা সম্ভবত 30 তারিখের পরেই তোমাদের জমা নেওয়া হবে, এরকম মোটামুটি একটু মেন্টালি প্রিপেয়ার থাকো। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখন আমাদের রিভাইস ক্লাস চলতেছে। আমরা আজকে চাহিদার একটু ধারণাটা ব্যাখ্যা করে আমরা এখান থেকে আজকে একটু গাণিতিকভাবে বোর্ডে যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে একটা সলভ করব আজকে। তো একটু জাস্ট ব্রিফলি একটু ধারণা দিয়ে নিই যে চাহিদা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয় করার মনোভাব বা ইচ্ছা, এই তিনটা যখন শর্ত আমরা পূরণ করতে পারি সেই জিনিসটাকে তখন আমরা বলে থাকবো অর্থনীতিতে চাহিদা। অর্থাৎ একজন ক্রেতা কোনো নির্দিষ্ট দামে বা কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে আমরা কি বলবো? চাহিদা বলবো। এটাকে আমরা বলে থাকি সাধারণত চাহিদা। এখন আসো আমরা যদি বলি চাহিদা বিধি, যে অন্যান্য অবস্থা স্থির থাকলে দ্রব্যের দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক সেটাকে আমরা বলে থাকি চাহিদা। এটাকে আমরা যখন আমরা বিধির সাহায্যে প্রকাশ করতে যাই তখন সেখানে অনুমিত শর্তগুলো থাকে। অন্যান্য অবস্থা বলতে যেটাকে বোঝায় আমরা ছেলেদের ভোক্তার আয়, রুচি, অভ্যাস, সময়, ক্রেতার সংখ্যা, এগুলো আমরা কি ধরবো? অপরিবর্তিত ধরবো। ভোক্তা যুক্তিশীল থাকবে, পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের দাম থাকবে স্থির, তারপর হচ্ছে নির্দিষ্ট সময় বিবেচ্য থাকবে, বাজারে ক্রেতার সংখ্যা স্থির থাকবে। এরপর হচ্ছে সাংকেতিকভাবে এখানে দেখো দুইটা প্রাইস যখন বাড়বে একটা উপরের দিকের একটা অ্যারো দেওয়া আছে, আর কিউডি অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড সেটা নিচের দিকে নামবে। অর্থাৎ প্রাইস বাড়লে কোয়ান্টিটি অফ ডিমান্ড কমবে, প্রাইস কমলে কোয়ান্টিটি অফ ডিমান্ড বাড়বে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা সাংকেতিকভাবে এই চাহিদা বিধিটাকে এখানে আমরা ব্যাখ্যা করলাম। এখন আসলে অপেক্ষকগতভাবে আমরা প্রকাশ করতে পারি দুই বা ততোধিক, সরি এটা অপেক্ষক এখানে চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধির বাকি অংশ করি। আচ্ছা, এটা একটু মানে উল্টা পাল্টা হয়ে গেছে মনে হয়। এই স্লাইডটা তো তোমাদেরকে তো করানো আগে তো হয়েছিল মনে, তাই না? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। মোটামুটি চাহিদা বিধি কাকে বলে এটা জানলাম। এখন আসো অপেক্ষক ফাংশন গেল। এখন আসো চাহিদা অপেক্ষক, এটা আমরা করেছিলাম। কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু ফাংশন অফ পি এক্স ওয়াই টি এইচ টি পিসি পিএস, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ কিউডি এক্স হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা, এফ হচ্ছে ফাংশন, পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম, ওয়াই হচ্ছে আয়, টি হচ্ছে রুচি, এইচ হচ্ছে অভ্যাস, টি হচ্ছে সময়, পিসি হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম, পিএস হচ্ছে তোমার পরিবর্তক দ্রব্যের দাম। পিসি যেটা আমরা জানি পরিপূরক দ্রব্যের দাম বলতে আমরা সাধারণত বলে থাকি যে দুইটা দ্রব্য, একটা দ্রব্যের সাথে অন্য একটা দ্রব্য যখন লিঙ্কেজ থাকে ব্যবহারের ক্ষেত্রে, যেমন ধরো আমরা পেট্রোল ছাড়া গাড়ি চালাতে পারি না, তাহলে পেট্রোলের সাথে গাড়ির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, পেট্রোলের দাম যদি বাড়ে গাড়ির চাহিদা, গাড়ির দাম যদি বাড়ে তাহলে পেট্রোলের চাহিদা কমবে, গাড়ির দাম কমে গেলে পেট্রোলের চাহিদা বাড়বে। তো এভাবে পরিপূরক দ্রব্যের মধ্যে সম্পর্কটা ব্যাখ্যা করা হয়। আর অন্যদিকে পরিবর্তক দ্রব্য যেটা সাবস্টিটিউট গুডস, এটা হচ্ছে একটার পরিবর্তে আমরা যখন অন্য একটা দ্রব্য ব্যবহার করতে পারি, যেমন চায়ের বদলে অনেকে আমরা কফি খাই, তারপর চিনির বদলে গুড় ইউজ করতে পারি। তারপরে হচ্ছে তোমার যদি বলি যে গ্রামীণ ফোনের সিমের পরিবর্তে আমরা বাংলালিংকের সিম ব্যবহার করতে পারি। তো এইভাবে একটা দ্রব্যের পরিবর্তে যখন অন্য একটা দ্রব্য আমরা অল্টারনেটিভ ভাবে ইউজ করতে পারি সেটাকে আমরা বলে থাকি পরিবর্তক দ্রব্যের দাম। হ্যাঁ, তা এখন আসো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা চাহিদার সমীকরণ, হ্যাঁ চাহিদার সমীকরণ যেটা সেটা আমরা এখানে কি করব? নির্ণয় করব। যে আমাদের যদি কোনো চাহিদা কাকে বলে পড়লাম, চাহিদা অপেক্ষক কাকে বলে পড়লাম। এখন আসলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাহিদা সমীকরণ।
আমি একটু হোয়াইট বোর্ডে চলে যাই। তুমি একটু খাতা কলম নিয়ে সবাই রেডি থাকবা। তৃষা ভিডিও অন করো না কেন বাবা? তোমাদেরকে না দেখতে তো ভালো লাগে না? দেখো মারুফা, মিম, তারপর হচ্ছে তোমার সুহা। আজকে সুহাকে প্রথম দেখলাম মনে হয়, সুহাকে আগে কখনো দেখি নাই। সুহা কি আজকেই প্রথম ক্যামেরা অন করলা নাকি? জি মিস, গত 2 দিন ক্লাস করি নাই। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটু খাতা কলম নিয়ে রেডি হও, প্রত্যেকে অঙ্কটা করবা। আমি অঙ্কটা প্রথমে বলতেছি, তোমরা একটু ইয়া করো। একজন ভোক্তার চাহিদা সূচি নিম্নরূপ। একজন ভোক্তার চাহিদা সূচি নিম্নরূপ। চাহিদা সূচির ক্ষেত্রে সবসময় বাম দিকে কোনটা থাকে? তৃষা বলো তো, আমরা যদি চাহিদা সূচি বলি তাহলে সেই ক্ষেত্রে বাম দিকে ম্যাম ভূমি অক্ষের মান। তোমার বাম দিকে একটা সূচির বাম দিকে, চাহিদা সূচির বামে, হ্যাঁ বামে কোন মানটা থাকে তৃষা? ম্যাম ভূমি অক্ষের মান এক্স এর মান আর কি। ভূমি অক্ষের মান এক্স এর মান ওভাবে আমরা বলবো না। আমরা চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য যখন বলছি, বা তোমাদের এমসিকিউতে কিন্তু থাকতে পারে যে চাহিদা সূচির বামে কোন মানটা থাকে। চাহিদা সূচির বামে সবসময় মনে রাখবা দ্রব্যের দাম থাকে। চাহিদা সূচির বামে সবসময় কি থাকবে? দ্রব্যের দাম। ঠিক আছে। আর ডান দিকে থাকবে হচ্ছে তোমার কোয়ান্টিটি অফ ডিমান্ড। হ্যাঁ জি ম্যাম। কিউডি সবসময় মনে রাখবা, হাতের বামে থাকবে হচ্ছে তোমার দাম এবং হাতের ডান দিকে থাকবে হচ্ছে তোমার চাহিদার পরিমাণ। ঠিক আছে, চাহিদা সূচি। এখন আমাকে এরকম একটা দেওয়া আছে, এখানে প্রাইস হচ্ছে, আচ্ছা করে নি, দাঁড়াও। প্রাইস হচ্ছে তোমার 6 and 5, আর অন্যদিকে এখানে হচ্ছে 6 যখন দাম তখন চাহিদার পরিমাণ হচ্ছে 8, 8, আর যখন দামের পরিমাণ 5 তখন হচ্ছে আমার চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক। হ্যাঁ, এভাবে আমার একটা সূচি দেওয়া আছে। একজন ভোক্তার চাহিদা সূচি হচ্ছে নিম্নরূপ। এখন আসো এখানে কোশ্চেন গুলো কি থাকে। 1 নাম্বার কোশ্চেন লিখো, প্রান্তিক উপযোগ কি? 1 নাম্বার কোশ্চেন হচ্ছে প্রান্তিক উপযোগ কি? তাড়াতাড়ি হাত চালাবা, শেষ করতে চেষ্টা করবো আমরা। 2 নাম্বার লিখো, গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বৃদ্ধি প্রযোজ্য হয়? গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বৃদ্ধি প্রযোজ্য হয়? 1 নাম্বার হচ্ছে প্রান্তিক উপযোগ কি, 2 নাম্বার হচ্ছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বৃদ্ধি প্রযোজ্য হয়। 3 নাম্বার লিখো, উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করো। উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করো। চার নাম্বার লিখো, স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো।
আমি কোশ্চেনগুলো আবার বলতেছি। দ্রব্যের দাম সরি প্রান্তিক উপযোগ কি, এটা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের জন্য কোশ্চেন হচ্ছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বিধি প্রযোজ্য। 3 নম্বরের জন্য কোশ্চেন হবে উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করো। 4 নম্বরের জন্য কোশ্চেন হচ্ছে স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। ঠিক আছে, সবাই লিখতে পেরেছো কোশ্চেন? রেহনুবা, মিম? জি ম্যাম, লিখতে জি ম্যাম। পেরেছি। আচ্ছা, আফরোজ, রাফিয়া লিখতে পেরেছো? 42। জি ম্যাম, লিখতে পেরেছি। আচ্ছা, মারুফা লিখতে পেরেছো? মিস 4 নম্বরটা একটুখানি স্থিতিস্থাপকতার আলোতে দ্রব্যের প্রকৃতির এরপর ডিসকানেক্ট হয়ে গেছে, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। মাইশা আক্তার টোলা, কোথায় তোমরা? নুসরাত জাহান, ফারিন সাদাফ, জাফরিন জাহান, রেহেনুবা, কি হলো তোমাদের? ক্যামেরাটা অন করো। স্বর্ণা, আমি তো ওই যে বলছিলাম অসুস্থতা, তো ম্যাম আমি এখনো সুস্থ হই নাই, এই জন্য ম্যাম মানে প্রস্তুত না ক্যামেরা অন করার জন্য। শুয়ে শুয়ে ক্লাস করতেছো? রেহেনুবা, জি ম্যাম, আচ্ছা শুয়ে যাচ্ছি স্যালাড দিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথম যদি আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখি, সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ কি। এটা আমরা মোটামুটি সবাই জানি। প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত মানে কোন নির্দিষ্ট সময় কোন ভোক্তা কোন দ্রব্যে অতিরিক্ত 1 একক ভোগের ফলে মোট উপযোগের যতটুকু পরিমাণ বৃদ্ধি পায়, মোট উপযোগ অতিরিক্ত যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাকে আমরা বলে থাকি কি প্রান্তিক উপযোগ। অতিরিক্ত 1 একক ভোগের ফলে অতিরিক্ত যে উপযোগটা পেয়ে থাকি সেটাকে আমরা বলে থাকি কি প্রান্তিক উপযোগ। ঠিক আছে, এটা আমরা পারি। তো প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা তোমরা লিখে নিবা। 2 নাম্বার যেটা, সেটা আমরা বলেছি যে প্রশ্নটা ছিল গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বৃদ্ধি প্রযোজ্য কি প্রযোজ্য না। দেখি শান্তা বলো তো, গিফেন দ্রব্য কাকে বলে? গিফেন দ্রব্য হুম, ম্যাম, মনে আছে? ম্যাম একটু নিম্নমানের, মানে যেমন হচ্ছে যেগুলা আর কি আলু দিয়ে, মানে একটু উদাহরণ করছিলাম যে নিম্নমানের গুলা আর কি। নিম্নমানের আমরা বলবো না, যাদের সমাজে যাদের আয় কম তারা সাধারণত যে আয় সকল কম। দ্রব্যগুলো ভোগ করে থাকে। হ্যাঁ, চেষ্টা করছো, এটা অনেক ভালো, কিছু তো মনে আছে অন্তত। আচ্ছা, আমরা যেটা বলবো কি স্যার রবার্ট গ্রিফেন মানে সমাজে যাদের আয় কম তারা যে সকল দ্রব্যগুলো ভোগ করে থাকে তাদের এই সকল দ্রব্যগুলো নিয়ে উনি আলোচনা করেছেন। যেমন মোটা চাল, মোটা কাপড়, হ্যাঁ, এগুলোকে সাধারণত গিফেন দ্রব্যের কথা বলা হয়, গিফেন দ্রব্যের উদাহরণ হিসেবে বলা হয়। তা আমরা জানি যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে দেখা গেছে যে সমাজের নিম্ন আয়ের লোকেরা যারা এই জিনিস দ্রব্যগুলো ভোগ করে থাকে, দেখা যায় যে মোটা চাল বা মোটা কাপড়ের দাম যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে এ সকল দ্রব্যের চাহিদা হ্রাস না পেয়ে উল্টা চাহিদাটা বাড়ে। ঠিক আছে, তো এই কারণেই চাহিদা বিধি গিফেন দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমি আরেকবার একটু বলে দিই। স্যার রবার্ট গ্রিফেনের মতে, যেহেতু গিফেন দ্রব্যটা স্যার রবার্ট গ্রিফেনই উনি আলোচনা করেছেন, তো প্রথমে উত্তরের জন্য ওনার নামটা বলতে হবে। যে স্যার রবার্ট গ্রিফেনের মতে কয়েক রকম দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে, দাম কমলে চাহিদার পরিমাণ কমে। হ্যাঁ, এই ধরনের দ্রব্যগুলোকে গিফেন দ্রব্য বলা হয়, যেমন মোটা চাল, মোটা কাপড় ইত্যাদি। গিফেন দ্রব্যের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে দ্রব্যের দাম যদি বাড়ে, অর্থাৎ মোটা চাল, মোটা কাপড় ইত্যাদি দ্রব্যের যখন দাম বাড়ে, সমাজের যে সকল মানে যাদের আয় কম, নিম্নবিত্ত যাদের আয় কম, তারা এই সকল দ্রব্যগুলো দাম বাড়ার কারণে তারা সেটা কম না কিনে উল্টে আরো বেশি কিনে। আর দাম যখন কমে যায় তখন তারা সেই দ্রব্যটা কম কিনে। কারণ কম কিনে কি কারণে, যে তখন এই দ্রব্যটা পেছনে তাদের কম ব্যয় হয়, কম ব্যয় হওয়ার কারণে তাদের যে উদ্বৃত্ত অর্থটা আছে সেটা তারা অন্য দ্রব্যের ক্ষেত্রে ব্যয় করতে পারে। তো যেহেতু এটা চাহিদা বিধির ব্যতিক্রম হিসেবে পড়ে, সেজন্য গিফেন দ্রব্যের ক্ষেত্রে তোমার চাহিদা বিধিটা প্রযোজ্য নয়। হ্যাঁ, কারো যদি কোথাও কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো, আমি আবার বুঝাই দিব। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা তাহলে চলে যাই উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ আমরা এখন কি করব, নির্ণয় করব। এখন আমরা গ নাম্বারের অ্যান্সারটা, ক আর খটা তোমরা লিখে নিও বাসায়, আর গ নাম্বারেরটা আমরা এখন অ্যান্সারটা করব। হ্যাঁ, তো প্রথমে তোমরা লিখো গ নাম্বার, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার
যেভাবে তোমরা লিখে রাখো সেভাবে লিখবা, যে গ নাম্বারের জন্য আমরা অ্যান্সারটা লিখতেছি। তো লিখো, নিচের উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করা হলো। নিচের উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করা হলো। উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করা হলো। আমি জাস্ট ইকুয়েশন গুলো লিখে যাচ্ছি, তোমরা বাংলা কথাগুলো যেগুলো সেগুলো লিখে নিও, কারণ বাংলা এখন যদি আমি টাইপ করতে যাই আমার অনেক সময় চলে যাবে। আমি জাস্ট ইকুয়েশন গুলো লিখে লিখে যাব। তো নিচের উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করা হলো। প্রথমে লিখো, আমরা জানি চাহিদা সমীকরণ, আমরা জানি চাহিদা সমীকরণ আমরা জানি চাহিদা সমীকরণ QD ইকুয়াল টু A মাইনাস BP। QD ইকুয়াল টু A মাইনাস BP। এখানে QD হচ্ছে চাহিদার পরিমাণ, এখানে QD হচ্ছে চাহিদার পরিমাণ, A ইকুয়াল টু ছেদক, B চাহিদা রেখার ঢাল, P হচ্ছে P ইকুয়াল টু দ্রব্যের দাম। কোনটা কি সেটা একটু লিখে নিবা। এখানে আরেকবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, এখানে QD ইকুয়াল টু চাহিদার পরিমাণ, A ইকুয়াল টু ছেদক, বানান যদি স্পেলিং যদি বুঝতে না পারো আমাকে কোশ্চেন করবা, আমি স্পেলিংটা বলে দিব। A ইকুয়াল টু ছেদক, B ইকুয়াল টু চাহিদা রেখার ঢাল, P ইকুয়াল টু দ্রব্যের দাম। এটা আমরা দিলাম সমীকরণ নাম্বার 1। এটা আমরা দিলাম কি সমীকরণ নাম্বার 1, 1 নাম্বার। এতটুকু কমপ্লিট সবার? জি ম্যাম। আচ্ছা, এরপরে নেক্সট লাইন লিখো, উদ্দীপক অনুযায়ী প্রাথমিকভাবে দ্রব্যের দাম, উদ্দীপক অনুযায়ী প্রাথমিকভাবে দ্রব্যের দাম P ইকুয়াল টু 6 টাকায় চাহিদার পরিমাণ QD ইকুয়াল টু 8 একক। উদ্দীপক অনুযায়ী প্রাথমিকভাবে দ্রব্যের দাম P ইকুয়াল টু 6 টাকায় চাহিদার পরিমাণ QD ইকুয়াল টু 8 একক। 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণটা এমন হচ্ছে, দেখো তো। আমরা কি করলাম, এখানে যে P ইকুয়াল টু যখন 6, QD ইকুয়াল টু তখন 8, এই মানটা আমরা কি করলাম 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে 1 নং সমীকরণে আমরা বসালে আমরা দেখতে পাচ্ছি কি এরকম মানটা আসতেছে আমার, যে 8 মাইনাস 8 ইকুয়াল টু A মাইনাস 6B। P এর মানটা এখানে কত? P এর মানটা হচ্ছে আমার 6 আর B এর মানটা হচ্ছে আমার কি ঢাল। এতটুকু কমপ্লিট সবার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে কি একটু করবো, কি সাজায় নিব। সাজায় নিলাম কিভাবে, তোমরা নিচের লাইনে লিখতে পারো, আমি নিচে তো আমার ক্যালকুলেশন আরো বেশি লাগবে, তো সেজন্য আমি পাশাপাশি লিখলাম কলন দিয়ে। তাহলে লিখি আমি
দেখো তো আমি এইভাবে সমীকরণটা লিখতে পারি, এইটা দিকে আসলো আর 8 6 বিটাকে আমি পক্ষান্তর করে এদিকে নিয়ে গেলাম, তাহলে এর মানটা আমরা এভাবে পেলাম। এটাকে আমরা সমীকরণ নাম্বার দিই 2। এদিকে আমরা দিলাম সমীকরণ নাম্বার 2, সাজিয়ে লিখলাম। এতটুকু বুঝতে কারো কোথাও অসুবিধা আছে? নো ম্যাম। এবার লিখো, আবার দ্রব্যের দাম কমে, আবার দ্রব্যের দাম কমে P = 5 হলে, 5 টাকা হলে, আবার দ্রব্যের দাম কমে P = 5 টাকা হলে চাহিদার পরিমাণ D = 10 একক, 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমি লাইনটা আবার বলছি, দ্রব্যের দাম কমে, দ্রব্যের দাম কমে, তিশা কোনো সমস্যা? হ্যাঁ ম্যাম, লিখতে পারি না শেষ দিয়ে। আচ্ছা আমি লাইনটা বলতেছি, আবার মিলায় নাও। আবার দ্রব্যের দাম কমে P = 5 টাকা হলে চাহিদার পরিমাণ D = 10 একক, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখন সমীকরণটা কিরকম দাঁড়াবে? দেখো ঠিক আছে নাকি? কমপ্লিট? শান্তা ঠিক আছে? জি ম্যাম। মারুফা বুঝতে পেরেছো? ম্যাম এটা যদি সমীকরণে না বসিয়ে সরাসরি সূত্র দিয়ে করি তাহলে হবে না? কি সূত্র দিবা? আমি তো চাহিদা সমীকরণ নির্ণয় করব। জি ম্যাম, চাহিদা সমীকরণ ম্যাম এর আগে তো একটা সূত্র দিয়ে করেছিলাম, D - D1 বাই হ্যাঁ ওভাবে দিলেও D1। হবে, কিন্তু এইভাবে করলে সহজ বেশি আর কি। এখানে তোমার মানটা দেওয়া আছে তো, ওভাবে এভাবে করলেও সহজ হবে। মিম, সুহা বুঝতে পেরেছো? আফরোজা? জি মিস। জি মিস, বুঝতে পারছি। এখন লিখো পরে, 2 ও 3 নং সমীকরণ থেকে পাই। দেখো 2 এবং 3 নং সমীকরণে a এবং a দুইটা মানে কি আমার সেম, তাহলে আমি a + 6b 10 + 5b এটা কি করতে পারি, লিখতে পারি। হ্যাঁ তাহলে সেভাবে আমরা লিখি। লিখো উপরে লিখো যে 2 ও 3 নং সমীকরণ থেকে পাই, 2 ও 3 নং সমীকরণ থেকে পাই। দুই ও 3 নং সমীকরণ থেকে পাই 8 + 6b = 10 + 5b।
ম্যাম বি ইকুয়াল 2 এসেছে ম্যাম। 2 আসবে। দেখো বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। এখন বি এর মান তোমরা হয় 2 নাম্বার বা 3 নাম্বার সমীকরণে বসাও, তাহলে আমরা কি পেয়ে যাব? এর মানটা পেয়ে যাব। তাহলে লিখো যে বি ইকুয়াল টু 2, তোমাদের যেটা সুবিধা হয় 2 নং বসাতে পারো, 3 নং বসাতে পারো, ঠিক আছে? তো আমি 2 নংই বসালাম, বি ইকুয়াল টু 2 2 নং বসিয়ে পাই বি ইকুয়াল টু 2। ম্যাম ই এর মান তো 20 আসে। কোনটা? হ্যাঁ এর মান 20 আসছে, তাহলে ঠিক হবে। ঠিক আছে, বি ইকুয়াল টু 2 যদি বসাই তাহলে আমার 1 নং সমীকরণে বসালে এর মান কত আসতেছে? আমার এ ইকুয়াল টু আসতেছে 20, ঠিক আছে? 20। তাহলে এখন আমার জি তাহলে ম্যাম। চাহিদা সমীকরণটা তাহলে আমরা এখন পুরোপুরি পেয়ে যাচ্ছি। তাহলে চাহিদা সমীকরণটা হবে আমার কিউডি ইকুয়াল টু এর মান কত পেলাম আমরা? এর মান পেয়েছি আমরা 20। হ্যাঁ 20 মাইনাস 2 -2 এটা হচ্ছে আমরা 3 নম্বরের জন্য আমরা এভাবে আনসারটা করে নিতে পারি সহজভাবে, ঠিক আছে? এতটুকু বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। এবার আসো আমরা, আমার সময় আর 9 মিনিটের মতো আছে, 9 মিনিটের মধ্যে আমরা 4 নাম্বারটা করার চেষ্টা করব। এখন 4 নাম্বারের জন্য প্রথমে আমি কিভাবে লিখতে হবে একটু বলে দেই। যে নিচের স্থিতিস্থাপকতার আলোকে বলেছে কি দ্রব্যের প্রকৃতির উপরে মন্তব্য করতে বলছে, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? স্থিতিস্থাপকতার মানটা বের করতে হবে। বের করে দেখতে হবে সেটা গ্রেটার দেন 1, লেস দেন 1, না ইকুয়ালস 1, নাকি 0, না ইনফিনিটি। তাহলে আমরা বুঝবো যে দ্রব্যটার প্রকৃতি কিরূপ, ঠিক আছে? এখন তাহলে প্রথমে কিভাবে লিখতে হবে আমি লেখাটা একটু বলে দিচ্ছি। লিখো, নিচে স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করা হলো। নিচে স্থিতিস্থাপকতার আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করা হলো। তারপরে আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা লিখব। সংজ্ঞাটা হচ্ছে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তনের মাত্রা বা হারকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। তোমরা স্থিতিস্থাপকতাটা ওখানে লিখো দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তনের মাত্রা বা হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। সুহা লিখতে পারছো? জি মিস। আচ্ছা, এখন পরের নেক্সট প্যারায় যাও, লিখবো আমরা উদ্দীপক অনুযায়ী প্রাথমিকভাবে দ্রব্যের দাম। উদ্দীপক অনুযায়ী প্রাথমিকভাবে দ্রব্যের দাম। আচ্ছা আমি এটা ইরেজ করতে পারি, অসুবিধা নেই তো? এই জিনিসটা আমি ইরেজ করে দেই। এটা যদি আমি লাস্টের লাইনটা একটু বুঝতে সমস্যা হয়েছিল, কিউডি ইকুয়াল 20 - 2 কি এটা কিভাবে এসেছে? এখানে জাস্ট দেখো আমরা এখানে বি এর মান কত 2 পেলাম না? এই যে এখানে বি এর মানটা আমরা কি করলাম 2 বসাই দিলাম। আর এর মান কত? এখানে 20 না? এই যে 20টা আমি এখানে বসাই দিলাম। তাহলে আমি কিউডি ইকুয়াল টু 20 - 2p পেয়ে গেছি। ম্যাম পি এর মান কেন বসাইলাম না? জেনারেল আমরা এটা তো এটা হচ্ছে ভারসাম্য বা গড় দাম স্তর এখানে কত আমি তো সেটা বের করব। সরি এখানে পি এর মান তো না, আমি তো কি বলতেছি না বলতেছি বি। এখানে ঢালটা তো আমি জানি না ঢালটা কত, অর্থাৎ এখানে দামের পরিবর্তনের ফলে চাহিদার কতটুকু পরিবর্তন হচ্ছে, কি পরিমাণ পরিবর্তন হচ্ছে এটা তো আমি জানি না। তাহলে এই জন্য আমাকে এখানে কি করলাম বি এর মানটা আমি বের করলাম। বি এর মান কত আসছে আমার 2, বি এর মান আমার কত আসছে 2, আমি এখানে 2টা বসালাম। আর ছেদক অর্থাৎ এ হচ্ছে আমার কত 20, অর্থাৎ দাম শূন্য অবস্থায় আমি এখানে চাহিদার পরিমাণ হচ্ছে আমার কত 20 একক। ঠিক আছে রাফিয়া? আচ্ছা তাহলে এটা থাক। তাহলে বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমরা পরের ইয়াতে চলে যাই। 4 নাম্বার কোশ্চেনে আমরা এখানে ছিলাম যে প্রাথমিক দ্রব্যের দাম P1, প্রাথমিক দ্রব্যের দাম P1 ইকুয়াল টু কত 6 টাকা। প্রাথমিক দ্রব্যের দাম P1 ইকুয়াল টু 6 টাকা। ঠিক আছে, প্রাথমিকভাবে দ্রব্যের দাম
চাহিদার পরিমাণ বা প্রাথমিকভাবে দ্রব্যের চাহিদার পরিমাণ, প্রাথমিকভাবে দ্রব্যের চাহিদার পরিমাণ Q1 equals 8 একক। ঠিক আছে, প্রাথমিক দ্রব্যের দাম হচ্ছে P1 হচ্ছে 6, প্রাথমিক দ্রব্যের চাহিদা পরিমাণ হচ্ছে Q1 হচ্ছে আমার কত 8। তারপর এরপর লিখো এবং পরিবর্তিত দ্রব্যের দাম P2, পরিবর্তিত দ্রব্যের দাম P2 equals 5 এবং পরিবর্তিত চাহিদার পরিমাণ Q2 equals 10। ঠিক আছে, এটুকু হচ্ছে আমার মানগুলো। তোমরা নিচে নিচে লিখে যাবা, আমি নিচে যেতে পারতেছি না দেখে পাশে লিখতেছি। ঠিক আছে, তোমরা নিচে নিচেই করবা। এখন আমি যেহেতু যেতে পারতেছি না এই জন্য আমি এখানে লিখতেছি। এখন তাহলে এখানে দেখো ডেল পি, ডেল পি এর মান হচ্ছে আমার এখানে কত, ডেল পি ইকুয়ালস 6 minus 5 equals 1 আর ডেল পি হচ্ছে, ডেল চিহ্নটা তোমরা দিয়ে দেবে, ডেল পি ইকুয়াল টু 6 minus 5 equal to 1 del Q equal to 10 minus 8 equals 2। ঠিক আছে, আমরা সবগুলো মান পেয়ে গেছি, P1 Q1 P2 Q2 del P del Q। ঠিক আছে, এখন আমরা স্থিতিস্থাপকতার সূত্র অনুসারে কি জানি, যেহেতু এখানে আমরা বলছি দ্রব্যের প্রকৃতি, দ্রব্যের প্রকৃতি যেহেতু আমাকে বলতে বলছে তাহলে এখানে হবে কি ক্রস ইলাস্টিসিটি ইসি। হ্যাঁ, ক্রস না সরি, এখানে তো সম্পর্ক বলা নাই, শুধু ই হবে এই চাহিদা স্থিতিস্থাপকতায়। ই ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু, সূত্রটা আমরা বসায় ফেলো। সূত্রটা আমরা জানি, 2 মিনিট সময় আছে আমি বলতেছি। সূত্রটা হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। ক্যালকুলেশন করলে আসবে ইপি, আমরা ডেল পি এর ডেল কিউ এর মান পেয়েছি কত 2, ডেল পি এর মান হচ্ছে 1 ইনটু পি বাই কিউ। প্রাথমিক পি হচ্ছে আমার 6, প্রাথমিক কিউ হচ্ছে আমার 8, 6 বাই 8 ইকুয়াল টু আমার ক্যালকুলেশন করলে মান আসবে 1.5 হুইচ ইজ গ্রেটার দেন 1। অর্থাৎ একের চেয়ে মানটা যখন বেশি হয় তখন সেটাকে আমরা সাধারণত বলে থাকি যে কি বিলাস জাতীয় দ্রব্য। তাহলে এক্ষেত্রে যেহেতু স্থিতিস্থাপকতার মান আমার একের চেয়ে বেশি আসছে তাহলে বলবো যে আমরা দ্রব্যটি হচ্ছে বিলাস জাতীয় দ্রব্য। ঠিক আছে, সূত্রটা মনে আছে না? আমি সূত্রটা লিখে দিব এখন, 1 মিনিট সময় আছে।
জানি না, আমি 1 মিনিটের চেয়ে কম সময় আছে, সূত্রটা লিখতে পারবো নাকি। ম্যাম সূত্রটা মনে আছে তো? মনে আছে, অসুবিধা হবে না তো? তাহলে ওই সূত্র অনুসারে জাস্ট মানগুলো বসায় দিবা। ডেল পি এর মান হচ্ছে আমার 2, ডেল কিউ এর মান হচ্ছে আমার 1 ইনটু পি বাই কিউ। পি এর প্রাথমিক পি এর মান হচ্ছে আমার 6, প্রাথমিক কিউ এর মান হচ্ছে আমার 8। ক্যালকুলেশন করলে আসছে আমার কত? 1.5, which is greater than 1। যেহেতু আমার 1 এর চেয়ে মানটা বেশি আসছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে দ্রব্যটি হচ্ছে কি বিলাস জাতীয় দ্রব্য। অর্থাৎ দাম যে হারে বাড়ে দ্রব্যের চাহিদা তার তুলনায় বেশি হারে কমে, আবার দাম যে হারে কমে তার তুলনায় দ্রব্যের চাহিদা বেশি হারে বাড়ে। বিলাস জাতীয় দ্রব্যের উদাহরণ আমরা বলে থাকি সাধারণত দামি টিভি, ফ্রিজ, এসি, তারপরে হচ্ছে তোমার স্মার্টফোন, হ্যাঁ, ল্যাপটপ, এগুলোকে আমরা সাধারণত বলে থাকি বিলাস জাতীয় দ্রব্য। ঠিক আছে, এভাবে আমরা আমাদের কোশ্চেন আসলে এভাবে আনসারটা